বাংলা বাড়ির দাওয়ায় বসে বসে তামাক টানছিলেন গিরিজাপ্রসাদ। কাটোয়া থেকে একটা গড়গড়া আনিয়েছেন, নলের গায়ে রুপোলি তারের কাজ করা। নলটা তুলে নিয়ে মুখে ধীরে 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 টানছিলেন আর আবেশের ধোঁয়া ছাড়ছিলেন। কম বয়সে সেই কবে দু একদিন শখ করে গড়গড়ায় টান দিয়েছিলেন। তারপর সারা জীবন স্কুল মাস্টারি করতে হয়েছে, ছেলে পড়াতে হয়েছে। অবসরের ফাঁকে ফাঁকে তাই এমন আয়েসের সুযোগ পাননি কোনো দিন। সস্তা সিগারেট খেয়েছেন, তাও হিসেব কষে। গায়ে ফিরে সেই সস্তা সিগারেটের খরচটাও অত্যধিক মনে হয়েছে। তাছাড়া সিগারেটটাও তেমন সস্তা যে নেই, আর খরচ চালাবেন কি করে। তাই হুকও ধরেছিলেন প্রথম প্রথম, কিন্তু নিজের শিক্ষা দীক্ষা, গোপন অহংকারের সঙ্গে হুকোটাকে ঠিক যেন মানিয়ে নিতে পারেননি। বিলাস এবং আয়েশ দুটোর প্রতি মনে মনে তার যে আকর্ষণ কম তা নয়। তাই একটা গড়গড়া আনিয়ে নিয়েছিলেন। ধীরে সুস্থে বেশ আয়েশ করে টান দেওয়া যায়। ঠিক এই সময় থেমে থাকা কর্মহীন জীবনের সঙ্গে খাপ খেয়ে যায়। দাওয়ায় বসে গড়গড়ার নলে টান দিতে দিতে গোয়াল ঘরের ওপরে সজনে গাছটার দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন। চোখের সামনে গাছটাকে ফুলে ফুলে ভরে উঠতে দেখলেন। দিনে দিনে ফুল ঝরে পড়ল। এখন কচি কচি সজনে ডাঁটায় গাছটা ভরে গেছে, পাতা নেই একটাও। নিষ্পত্র শাখা প্রশাখা থেকে সারি সারি ডাঁটা ঝুলছে। বড় সুন্দর দেখাচ্ছে এখান থেকে। শুক্লপক্ষের রাতে আরও সুন্দর দেখায়। ডালগুলো নড়ছে, কেউ বোধহয় আকশি দিচ্ছে নিচে থেকে। নিজের মনে হেসে ফেললেন গিরিজাপ্রসাদ। ছোট মেয়ে কমলার একটা কথা মনে পড়ে গেল। গাছ ভর্তি সজনে ডাঁটা দেখে কমলা একদিন বলেছিল, একটা গাছে এত ডাঁটা হয় বাবা, আর আমরা কিনা আনায় 5টা করে কিনে খেতাম। কৌতুকের কথা অবশ্য নয়। গিরিজাপ্রসাদ নিজেও কিছুদিন থেকেই ভাবছেন। হৃদয় মোড়ল একটা সুপুরি গাছ লাগিয়েছিল, সেই গাছ থেকে গোপেন 80 টাকার সুপুরি বেজেছে এবার। সজনে আর সুপুরি নয়, আরও কত কী তো লাগানো যায়, চালান দেওয়া যায় শহরে বাজারে। তাতে তো গ্রামের অবস্থা ফিরতো। তা নয়, সারা বছর শুধু ধানের চাষ, আর 2-4 ঘর আখ করে, গুড়ের শাল বসায়। অন্য কোনো কিছুতে কারো কোনো উৎসাহ নেই। গিরিনকে একবার বলেছিলেন। হেসেছিল গিরিন, তুমি গাছ বসাবে, গায়ের লোক চুরি করে শেষ করে দেবে। তা করবে ঠিকই, কিন্তু 2-1টা গাছ লাগাবে কেন? বিঘে দরুনে জমিতে বসালে কত আর চুরি করবে? বরং দেখা দেখি সবাই বসাবে। গিরিন হেসে বলেছে, তখন আর এই দাম পাবে নাকি? ধানের মতো অবস্থা হবে, চাষের খরচ পোষাবে না। কেউ করে না বলেই তো এত দাম ও সবের। চুপ করে গেছেন গিরিজাপ্রসাদ, জবাব খুঁজে পাননি। তবু মনে মনে বুঝেছেন, গ্রামের লোকের কোনো উৎসাহ নেই এইসবে। মাছের পোনা ফেলতেও তাই গড়রাজি সবাই। এত বড় বড় পুকুর রয়েছে গায়ে, কিন্তু কারো 2 আনা অংশ, কারো 4 আনা। মাছ হলো কি হলো না, কোনো ভাবনা নেই কারো। অন্য কেউ টাকা খরচ করে পোনা ফেললে তখন শুধু ভাগ নিতে আসবে। অথচ মাছের চাষে কি কম লাভ হতে পারত? বংশীকে বলেছিলেন একদিন, সেও হেসেছিল। বলেছিল, গায়ে থাকো গো গিরি দাদা, আরও কিছুদিন থাক, তখন বুঝবে গায়ের লোক কেমন। বলে কার বাড়ির কাছে হবে এই ঝগড়া করে আরেকটা টিপকল হতে দিল না। গিরিজাপ্রসাদ কত লোকের কাছ থেকে যে শুনলেন এ ধরনের কথা। গায়ের লোক খারাপ, গায়ের লোক খারাপ। সকলেই যদি বোঝে তবে হয় না কেন উন্নতি? রেষারেষি, ঝগড়া বিবাদ, স্বার্থপরতা, এসবের জন্যেই যে কিছু হবার উপায় নেই তা সকলেই বোঝে। অথচ কেউই সেটুকু বিসর্জন দিতে এগিয়ে আসে না কেন? একটা পাপ চক্রের মধ্যে যেন সকলেই আবদ্ধ, একটা পাকের কুণ্ডতে পড়ে আছে, উঠে আসার উপায় নেই। কেন? বংশীকে একদিন রেগে গিয়ে প্রশ্ন করেছিলেন, আর বংশী হেসে বলেছিল, একটাই পাপ গো গিরিদাদা, দারিদ্র। ওই পাপ দূর করো, সব পাপ দূর হয়ে যাবে। শুনতে ভালো লেগেছিল, মনে হয়েছিল কথাটা 16 আনা সত্যি। কিন্তু তারপরই সন্দেহ হয়েছে, গায়ের তুলনায় শহর তো অনেক সচ্ছল, তবু পাপ চক্র থেকে শহরের লোক তো পরিত্রাণ পায়নি। নিজের মনেই তাই সন্দেহের একটা খটকা রয়ে গেছে। না, অন্য কেউ টাকা দিক বা না দিক, বেশ কিছু টাকার পোনা ফেলবেন এবার।
আর কিছু না হোক, ছেলে মেয়েদের বিয়ের খরচ তো কমবে। মেয়ের বিয়ের কথা মনে পড়লেই আতঙ্ক বোধ করেন গিরিজাপ্রসাদ। রাতে ঘুম হতো না নিভাননির। মাঝরাত্রে স্বামীকে ঘুম থেকে তুলে মনে পড়িয়ে দিতেন। গিরিজাপ্রসাদ প্রথম প্রথম বিচলিত হতেন, এখন আর হন না। অমরেশকে কলকাতার কলেজে পড়াচ্ছেন, সে চলে গেছে। মেয়েদেরকেও বোর্ডিংয়ে রেখে, নয়তো বড় ছেলের কাছে পাঠিয়ে পড়াবেন স্কুলে কলেজে। পড়াশুনো করবে মেয়েরা, চাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। সর্বস্ব খুইয়ে পণ দিয়ে মেয়ের বিয়ে দেবেন না। সাতটা মেয়ে গোপেন মোড়লের, সেও শুনে হেসেছে। বলেছে, তাই কখনো হয় গো? মুখে যাই বলো, পড়াতেও হবে, পণ দিয়ে বিয়েও দিতে হবে। বাধা পেয়ে রেগে গেছেন গিরিজাপ্রসাদ। বলেছেন, তোমার এখন আমের মুকুলের অবস্থা গোপেন। ভাবছো যত বোল হয়েছে তত আম থাকবে? তা কেন ভাববো? না খেয়ে দিয়ে টাকা জমাবো, আবার মেয়ের বিয়ে দিতে ফতুরও হব। কিন্তু উপায় কি? মেয়েদের তো তা বলে চাকরি করতে পাঠাতে পারবো না। পঙ্খে চাটুর্যে হেসে বলেছে, হায়ুন হয়েছে গো, পণ আর এখন নেই। একধারে খুঁটিতে ঠেস দিয়ে বসে হুঁকো টানতে টানতে সশব্দে হেসে উঠেছে বংশী। বলেছে, ভালো কথাই বললে। আইন কেন হয়েছে জানো গো তোমরা? কেন? বংশী হাসতে হাসতে বলেছে, সারা দুনিয়া বেলাক হয়ে গেল, সব্বত বেলাক হবে, আর বিয়ের ব্যাপারে হবে না। তাই কর্তাদের বড় বুকে বাজছে গো গিরিদাদা। সকলে হেসে উঠেছে সে কথা শুনে। সত্যিই তাই, আইন তো পণ বন্ধ করেনি, বিয়ের বাজার কেউ কালো বাজার করে দিয়েছে। গোপেন মোড়ল তাই হাসতে হাসতে বলেছে, আর যাই বলো, পণ আছে তাই রক্ষে। মেয়ে আমার কালো, তবু তো টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে পারছি গো। গিরিজাপ্রসাদ কোনো কথা বলেননি, উঠে চলে এসছেন ভেতর বাড়িতে। এই লোকগুলোর সঙ্গে কথা বলতেও যেন সারা শরীর জ্বলে ওঠে। তবু তো টাকা পয়সা দিয়ে বিয়ে দিতে পারছি, কিন্তু টাকা পয়সা যাদের নেই, আছে কজনের? এইসব যুক্তিহীন কথাবার্তার জন্যই গ্রামের লোকগুলোকে ইদানিং আর সহ্য করতে পারেন না গিরিজাপ্রসাদ, এমনকি বংশীকেও না। কথাবার্তায় সব সময়ে যেন বংশীর বুকের ভেতরকার একটা অদৃশ্য জ্বালা ফিরিয়ে আসতে চায়। সব কিছুর অন্ধকার দিকটায় শুধু দেখতে পায় সে, কেন কে জানে। গিরিজাপ্রসাদের নিজেরই এক এক সময় আশ্চর্য লাগে। বিশ্বাস হতে চায় না ছোটবেলাকার সেই বংশী আর এই বংশী একই মানুষ। মুখে মুখে বংশী ছড়া বানাতে পারত তখন, সুর করে গান করত। তারপর একবার সেই পুজোর সময় যাত্রা এলো অপেরা পার্টির। অধিকারীর পায়ে পায়ে ঘুরছে তখন বংশী। যাত্রা দলের রাঁধুনি বামুনটারও তোষামোদ করছে ঠাকুরদাদা ঠাকুরদাদা বলে। যাত্রা দলের ছোট ছোট ছেলেগুলো রান্নার ঠাকুরকে ঠাকুরদাদা বলতো। তাই শুনে প্রথম দিন কী যে হেসেছিলেন গিরিজাপ্রসাদ। একদিন দুপুরে মনে আছে, গুপ্তদের বৈঠকখানায় ঘুমিয়ে আছে অপেরা পার্টির সবাই। গিরিজাপ্রসাদ উঁকি মেরে দেখেন হাতির মতো মোটাসোটা কালো কুলো চেহারার অধিকারী শুয়ে আছে মাদুরে, আর বংশী তার পা টিপে দিচ্ছে। একটা পাঠ পাবার জন্য কী না করেছে বংশী। তারপর একদিন 3টে গরুর গাড়িতে মালপত্র তুলে অপেরা পার্টির লোকেরা চলে গেল, আর সেই দিন থেকেই বংশীরও খোঁজ মিলল না। ধূমকেতুর মতোই উবে গিয়েছিল, ধূমকেতুর মতোই ফিরে এলো আবার বছরখানেক পরেই। তখন একেবারে অন্য মানুষ, গলায় তুলসীর মালা, কপালে গোসা দিদির মতো গঙ্গা মৃত্তিকার তিলক, মুখে মৃদু মৃদু গান, মুখে সব সময় হাসি লেগে আছে। সন্ধে হলে খড়ি নদীর ধারে গোসাই দিদির কুঞ্জে গিয়ে বসত, কীর্তন গাইত, আখর বুনত। চারপাশের গায়ে নাম ছড়িয়ে পড়ল, বংশী কোটাল নয়, কীর্তনে বংশী দাস। কত লোক ভিড় করে গিয়ে গান শুনত বংশীর। সেই মানুষ কি করে যে এমন হয়ে গেল, কেন হলো, বুঝতে পারেন না গিরিজাপ্রসাদ। জিজ্ঞেস করলে হেসে হেসে বলে, তুমিও হবে গো গিরিদাদা, তুমিও হবে। আলো না থাকলে কি করি বলো, আঁধারটুকুই দেখি। না, গিরিজাপ্রসাদ তা হবেন না, হতে পারবেন না। সব স্বপ্ন ভেঙে গেছে তার, সত্যি। কত কি আশা ছিল, সব ব্যর্থ হয়েছে। কিন্তু স্মৃতির স্বর্গ যে এখনও তার মনের গোপনে বেঁচে আছে, শুধু সেটিই হয়তো। রান্নাঘরের পাশের আম গাছটার দিকে তাকিয়ে তাই মনে হয়, আমের মুকুলে ভরে গেছে গাছটা। পাতা দেখা যায় না, এত বোল এসেছে এবার। মিষ্টি সুগন্ধ ভেসে আসছে বাতাসের দমকে দমকে।
মৌমাছির ঝাঁক উড়ে বেড়াচ্ছে ঘন হয়ে। দূর থেকে দেখে মনে হবে যেন একটা জাল বিছিয়ে দেওয়া হয়েছে গাছটার মাথায়। শুধু ওই গাছটাতেই নয়, গায়ের সব গাছই এমন বউলে ভরে গেছে। কিন্তু ছোটবেলায় শোনা সেই ছড়াটা মনে পড়ে যায়। গেও বইয়ের 3টি গান, আম, মাছ আর নবান। নবান হয়ে গেল, কিন্তু পুরনো দিনের সেই উৎসব নেই আর। পাঁজি দেখে দিন ঠিক করে নবান্ন হয়ে গেল সারা গায়ে। কিন্তু সে যেন শুধুই রীতরক্ষা, এতটুকু আনন্দ ফুর্তি নেই, হইচই নেই। তেমনি এই গ্রামের বউল দেখেও মন কারো খুশিতে ভরে ওঠে না আর। টাকা টাকা টাকা, টাকা ছাড়া যেন আর কিছুই নেই। সব আনন্দ মরে গেছে। আছে শুধু একটাই, শুধু ধানের দর। ধানের দর উঠলে তবেই গায়ের লোকের মুখে হাসি ফোটে। কিন্তু টাকাটাই কি তুচ্ছ করবার মতো? নলে বাউড়ির বউ প্রমাণ করে দিলে টাকাটা মোটেই তুচ্ছ করবার মতো নয়। রায়বাড়ির মনীষের কাজ করতো নলে বাউড়ি। জমিতে লাঙল দিত চাষের সময়, মই দিত, ধান রুইত, আর বছরের বাকি সময়টুকু ঘর ছাইতো, কাদা দিত দেওয়ালে, 5 মাস খাটত। শুকনো রোগা চেহারা, চুলগুলো 12 আনা পেকে গেছে, কিন্তু লোকটা মুখ বুজে খাটে। নেহাত অসুখ বিসুখে না পড়লে ছুটি ছাটা নেয় না, তাও এসে দেখা করে বলে যায়, শরীরে বইছে না গো কর্তা, আজকের দিনটা ছুটি দেন। সে নড়ে বাউড়ি একদিন কাজে এলো না। অনেকখানি বেলা পর্যন্ত অপেক্ষা করে গিরিজাপ্রসাদ জ্যোতি কোটালকে জিজ্ঞেস করলেন। জ্যোতি কোটাল হাসল, হাসি চাপল, তারপর আবার চুপ করে রইল। গিরিজাপ্রসাদ আবার প্রশ্ন করলেন, কি হয়েছে বল না। লজ্জায় মাথা নিচু করে জ্যোতি বললে, সে আগে আপনাকে কইতে লজ্জা লাগছে। তার হাবভাব দেখে গিরিজাপ্রসাদ আর নিভাননী দুজনেই হেসে ফেললেন। নিভাননী রসিকতা করে বললেন, আবার একটা বিয়ে করতে গেছে নাকি রে? জ্যোতি মুখ তুলে চাইলে একবার নিভাননী আর গিরিজাপ্রসাদের মুখের দিকে, তারপর মাথা নিচু করে বললে, আজ্ঞে না, একটা দুর্ঘটনা ঘটে গেছে ওর ঘরে। কি হয়েছে? আতঙ্কিত স্বরে প্রশ্ন করেন গিরিজাপ্রসাদ। আর জ্যোতি কোটাল মাথা হেঁট করে উত্তর দেয়, আর নলে দাদার বউ মাগি ওকে ছেড়ে পালিয়েছে গো। পালিয়েছে? বিস্মিত হলেন গিরিজাপ্রসাদ। নলে বাউড়ির দুঃখে একটু সমবেদনা বোধ করলেন। অট্টামা একদিন বলেছিল, কালোর মতো মোষ আর নোলের মতো মনীষ হলে তবেই চাষ করে আনন্দ পেশাদ। কালো অর্থাৎ মোড়লদের পুরনো মোষটা, আর নলে বাউড়ির মতো বিনয়ী অথচ পরিশ্রমী মনীষ, তা না হলে সত্যি বুঝি চাষ করা বিরক্তির কাজ। কিন্তু নলে বাউড়িকে গা শুদ্ধ সবাই যখন পছন্দ করে, প্রশংসা করে, ভাঙিয়ে নিয়ে যাবার চেষ্টা করে, তখন লোকটার এমন কি দোষ থাকতে পারে যার জন্য তার বউ পালিয়ে যাবে অন্যের সঙ্গে? গিরিজাপ্রসাদ কোনো কারণ খুঁজে পেলেন না, শুধু ভাবলেন স্ত্রী চরিত্র সত্যি বোঝা ভার। একটুক্ষণ কি যেন ভাবলেন, তারপর জ্যোতি কোটালকে বললেন, যা তো, গিয়ে ডেকে নিয়ে আয় নলেকে। জ্যোতি চলে গেল। ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই, পেছনে পেছনে নলে বাউড়ি। গিরিজাপ্রসাদ বললেন, কোথায় গিয়েছে সে, খোঁজ পেয়েছিস? নলে বাউড়ি মাটিতে চোখ এঁটে পায়ের বুড়ো আঙুলের নখে করে উঠোনের মাটি তুলতে তুলতে ঘাড় কাত করলে। গিরিজাপ্রসাদ বললেন, যা, তাকে একবার নিয়ে আয় আমার কাছে। ছোটবেলায় এমন অনেক বিচার মীমাংসা দিতে দেখেছেন গিরিজাপ্রসাদ, নিজেও বিচার করেছেন বড় হয়ে, আর মাথা হেঁট করে সে বিচার মেনে নিয়েছে বাউড়িপাড়ার বাগদিপাড়ার সকলেই। তাই ভাবলেন নলে বাউড়ির বউকেও বুঝিয়ে সুঝিয়ে বলবেন, যার সঙ্গে চলে গেছে তাকেও ধমক ধাপন দেবেন। কিন্তু নলে বাউড়ি মুখ তুললে না, শুধু বললে, সে আসবে না আজ্ঞে। আসবে না? নলে মাথা নাড়ল। রেগে গেলেন গিরিজাপ্রসাদ। রাগের স্বরে জ্যোতিকে বললেন, তবে তোরা আছিস কেন? কোটালপাড়া বাউড়িপাড়ায় এত লোক, ধরে নিয়ে আসতে পারিস না তাকে? ঘরের বউ অন্যের সঙ্গে চলে গেলে। কথাটা হয়তো বকে গিয়ে বিঁধল বাউড়িপাড়ার লোকদের। দিন কয়েক পরেই সকালবেলাতেই গোলমাল শুলে বেরিয়ে এলেন গিরিজাপ্রসাদ। গোড়ের পাড় ধরে অনেকটা এগিয়ে এসে দেখলেন চিৎকার করতে করতে একদল লোক আসছে। কিছুক্ষণের মধ্যেই ওরা এসে পৌঁছল। সকলেই চিৎকার করে উঠল, ধরে এনেছি কর্তা, বিচার দেন গো আপনি। পাশের গায়ের পরাণ বাউড়ি, বুড়োসুড়ো মানুষ,
চুলগুলো সব পেকে গেছে, বয়সের ভারে নুয়ে পড়েছে লোকটা। তারই সঙ্গে চলে গিয়েছিল নলে বাউরির বউ। গিরিজাপ্রসাদ বউটার দিকে তাকিয়ে বিস্মিত হলেন। রোগা শীর্ণ কুৎসিত চেহারা, বয়স 50 বা 55 বোঝা দায়। সারা শরীরে কোথাও কোনো যৌবনের রেখা মাত্র নেই, না কোনো আকর্ষণ। গিরিজাপ্রসাদ নিজেই কেমন যেন বিভ্রান্ত বোধ করলেন। পরাণ বাউরির মধ্যে কি এমন আকর্ষণ বোধ করেছে নলের বউটা বুঝতে পারলেন না। একটা জবুতবু বৃদ্ধ, অবস্থাও এমন কিছু ভালো বলে মনে হলো না। আর ওই বুড়োটায় বা এই কুৎসিত রোগজীর্ণ চেহারার মেয়েটার মধ্যে কি পেয়েছে? ভাবতে ভাবতে বাংলা বাড়ির উঁচু দাওয়াটায় এসে বসলেন গিরিজাপ্রসাদ। লোকগুলো ভিড় করে বসলো নিচে মরাই তলায়। অনেকক্ষণ কোনো কথা খুঁজে পেলেন না গিরিজাপ্রসাদ। কেমন যেন একটা অস্বস্তি বোধ করলেন। ওদিকে ভিতর বাড়িতে যাবার সদর দরজার আড়ালে এসে দাঁড়িয়েছে মোহনপুরের বউ নিভাননী, বিমলা আর কমলা। গিরিন হয়তো বাইরে কোথাও গেছে ক্যানেল ট্যাক্সের বিরুদ্ধে আর্জি করতে। যেসব জমি এক ফোঁটা জল পায়নি চাষের সময়, তার উপরেও ট্যাক্স ধরে দিয়েছে, তাই যেতে হয়েছে তাকে। গিরিজাপ্রসাদ নলে বাউরির বউয়ের দিকে তাকালেন, তারপর প্রশ্ন করলেন, কি হয়েছে, কী রে? ধমক দিলেন তাকে, ভেবেছিস কি? বউটাকে আর বুড়ো পরাণকে সামনে বসিয়ে বাউরিপাড়ার সবাই পিছনে বসেছিল। গিরিজাপ্রসাদের ধমকের উত্তরে প্রথমটা কোনো কথাই বললে না বউটা। পরাণ বাউরিও মাথা নিচু করে রইল। তারপর হঠাৎ দাঁড়িয়ে উঠল নলে বাউরির বউ। ক্ষুব্ধ চোখে সে একবার তাকালে নলে বাউরির দিকে, তারপর গিরিজাপ্রসাদের উদ্দেশ্যে বলল, ওর ঘরকে যেতে কয় না গো আমায়, যেতে কয় না। ও মানুষ লয়, পেটে রাক্ষস আছে ওর। গিরিজাপ্রসাদ বুঝতে পারলেন না। বউটা আবার চিৎকার করে উঠল, আমার রূপ আছে না যৌবন আছে গো, কিসের নেগে আছি ওর ঘরে, পেটের নিগে, পেটের নিগে। ক্রমশই যেন রাগে ফেটে পড়ছিল বউটা। আবার বললে, ঘর নিকবো, গরুকে ছানি দেব গো, সান সিজাবো, ভাত রাঁধবো, ওর ঘরেও কাজ করছি, এর ঘরেও কাজ করতে হবে গো, বুঝলেন? কিন্তু ওই রাক্ষস খেতে দেয় না গো, খেতে দেয় না। মাঠ থেকে ফিরে এসে সব হাম হাম করে খেয়ে নিবে নিজে। সকাল সঞ্জে কাজ করি, তবু ভাত দেয় না তোমার মনীষ, সব নিজে খেয়ে নিবে। ঝড়ের বেগে কথাগুলো বলে যায়, আর গিরিজাপ্রসাদ স্তম্ভিত হয়ে চেয়ে থাকেন তার দিকে। দেখেন রাগে ফুলে ফুলে উঠছে বউটা, যেন বহুদিনের সঞ্চিত রাগটা এতদিনে প্রকাশ করতে পেরে মন হালকা করছে। ভাত, শুধু ভাতের জন্য ঘর ছেড়েটে বউটা। এখানেও কাজ করে জীবন কাটে, ওখানেও কাজ করে জীবন কাটবে, কিন্তু নলে বাউরি যে ওকে খেতে দেয় না, সব ভাত কটা নিজেই খেয়ে নেয়। অনেকগুলো কথা অনর্গল বলে গিয়ে বউটা হাঁপাতে লাগলো। ধীরে ধীরে বললে, মাঠ থেকে যখন ফিরে আসে মানুষটা, দেখেন নাই আপনারা, সব ভাত কটা না দিলে রাঙাপনা চোখ করে, মনে হয় লাঙলের ফালাটা দিয়ে মানুষকে মেরে দিবে। শুনলেন গিরিজাপ্রসাদ, কিন্তু কোনো বিচারই দিতে পারলেন না। সদর দরজার আড়াল থেকে নিভাননী শুনলেন, মোহনপুরের বউও শুনল। নিভাননীর কাছ থেকে একটু দূরে দাঁড়িয়ে ছোঁয়া বাঁচিয়ে, দুটো পরিবার পৃথক হয়ে গেছে। ঘরবাড়ি, উঠোন, খামার বাড়ি ভাগাভাগি হয়েছে। মাঝখানে একটা পাঁচিল উঠেছে, কিন্তু তা বলে নিজেদের মধ্যে কথাবার্তাও কেন বন্ধ করতে হবে মোহনপুরের বউ বুঝতে পারে না। তাই কেমন যেন অস্বস্তি একটা থেকেই থাকে, কিংবা হয়তো স্বামীর ভয়ে একটু দূরত্ব রেখে চলে মোহনপুরের বউ। টিয়াকেও ওদের কাছে যেতে দেয় না, কথা বলতে দেখলে ধমক দেয়। মোহনপুরের বউ সেজন্যই হইচই শুনে যদিও সদর দরজার আড়ালে দাঁড়ালো, তবু আগের মতো নিভাননীর কাজ ঘেঁষে আসতে পারল না। ছোঁয়া বাঁচিয়ে দাঁড়ালো এমনভাবে যেন সম্পূর্ণ অপরিচিত মানুষ। আর চোখে পরস্পর পরস্পরকে দেখল, কিন্তু কথা বললে না। এটাই সবচেয়ে কষ্টকর মোহনপুরের বউয়ের কাছে। বাউরি বউয়ের কথা শুনতে শুনতে সবাই হেসে উঠল, বিমলা, কমলা, টিয়া, নিভাননী আর মোহনপুরের বউ। কিন্তু মোহনপুরের বউ হাসতে হাসতে তাকালো টিয়ার দিকে, দু একটা কথাও বললে টিয়াকে লক্ষ্য করে। আর নিভাননী হেসে ফেলে তাকালেন বিমলার দিকে, দু একটা কথাও বললেন বিমলাকে। অথচ দুজনেই কথাটা শোনাতে চাইল পরস্পরকে। সেই প্রথম গিরিজাপ্রসাদ খেতে বসলে মোহনপুরের বউ যেমন ঘোমটা টেনে আড়ালে দাঁড়িয়ে ভাসুরকে শুনিয়ে শুনিয়েই চাপা গলায় বিমলাকে জিজ্ঞেস করতো আর কিছু লাগবে কিনা।
এ যেন তেমনি ভাসুর ভাদ্র বইয়ের সম্পর্ক বড় জায়ের সঙ্গে। তারপর একসময় দুপক্ষই নিজের নিজের কাজে চলে গেল। ছোট লাইনের ছোট্ট স্টেশনে জমা হওয়া কটা মানুষ যেমন কয়েক মিনিট পাশে পাশে দাঁড়িয়ে অপেক্ষা করে ট্রেনের জন্য, তারপর নিজের নিজের কামরায় উঠে পড়ে, ঠিক তেমনি বিমলাও হাসতে হাসতে পালিয়ে এলো নিজের ঘরটিতে। নলে বাউড়ির বইয়ের কথাগুলো তার কাছে হাসির কথা বলেই মনে হলো, ঠিক যেন বিশ্বাসযোগ্যও নয়। রাঁধা ভাতগুলো খেয়ে নেয় স্বামী, শুধু এই কারণে নাকি বউ স্বামীর ঘর ছেড়ে অন্য লোকের ঘরে পালিয়ে যায়। বিমলার মনে হলো সব মিথ্যে, সব মিছে কথা। প্রেম ভালোবাসা রূপ যৌবন এসবের চেয়ে বড় কিছু আছে নাকি? থাকতে পারে না। ওর মনেও তখন একটাই স্বপ্ন, প্রভাকর। সে নির্জন নিঃশব্দ যাত্রার রাতটার কথা মনে পড়লেই সারা শরীরে একটা তীব্র পুলকের শিহরণ খেলে যায়। গিরিজাপ্রসাদ যেদিন মরাইগুলো দেখতে কয়েক মিনিটের জন্য এগিয়ে গিয়েছিলেন, আর ক্ষণিকের জন্য আবছা আলোয় বিমলা আর প্রভাকর পাশাপাশি দাঁড়িয়ে অপেক্ষা করছিল, মুহূর্তের স্তব্ধতায় বিমলার পিঠের উপর একখানা হাত রেখেছিল প্রভাকর, আর সেই ক্ষণিক স্পর্শের মোহ একটা চিরন্তন স্বাদ হয়ে বেঁচে আছে। মনে মনে কতবার সেই দিনটির কথা রোমন্থন করেছে বিমলা। তারপরেও কয়েকবার এসেছে প্রভাকর, নতুন স্কুলের জন্য আপিল দরখাস্ত সই করাতে, খুঁটিনাটি ব্যবস্থা করতে। আর বিমলা স্পষ্ট বুঝতে পেরেছে প্রভাকরের উৎসাহের মূলে আছে এমনই এক রোমাঞ্চের হাতছানি। দু একটা অতি সাধারণ কথাবার্তা, হাসি, আনন্দ, ঈষৎ স্পর্শ, চোখের দৃষ্টিতে মুগ্ধতা, এরই ফাঁকে কী করে যে দুজন দুজনের এত কাছে এসে গেছে, পরস্পরের প্রতি একটা অনুচ্চারিত প্রতিজ্ঞার মতো। তারপর সেই একটি দিন স্টেশনে যাবার কাঁচা রাস্তার ধারে নতুন গড়ের পূব পাড়ে স্কুল জমির জন্য জমি দেখতে এলো প্রভাকর আর ব্লক অফিসের আরেকজন ভদ্রলোক। প্রথম প্রথম গ্রামের কারো বিশেষ উৎসাহ ছিল না, কিন্তু অবনীমোহন টাকা দিতে চাইলেন দেখে এবং স্কুলটা সত্যিই শেষ পর্যন্ত হবে এই ভরসা পেয়ে গায়ের সকলেই এগিয়ে এলো। আর সবচেয়ে আশ্চর্য, গোপেন মোড়ল, যে কিনা প্রথম থেকে হেসে উড়িয়ে দিয়েছিল ব্যাপারটাকে, সেই বলে বসলো, স্কুল জমির জন্য যা জমি লাগবে আমি দেব। নতুন গড়ের পূব পাড়ে খানিকটা ডাঙা জমি, তারও পরে মোড়লদের আম বাগান, সেখানে বিঘে খানিক ডাঙা জমি ছেড়ে দিতে চাইলে গোপেন বললে, জমি জমা সেই গভর্নমেন্টই নেবে গো লুটে পুটে, তার চেয়ে নয় গায়ে একটা স্কুলই হোক। গায়ে স্কুল হবে, স্কুলের জন্য পাকা বাড়ি হবে, মাস্টার আসবে, গায়ের ছেলেরা পাশ করে বেরোবে, এর চেয়ে আর আনন্দের কি থাকতে পারে? শুধু বংশী বললে, পাশ করে লাভ কিছু হবে না গো, লাভ হবে না। ওই উদোষের মতো শহরে হতে চাইবে সব, বাবু হতে চাইবে, চাকরি খুঁজবে শুধু। গুপ্তদের মেজ ভাই বাধা দিয়ে বললে, তবু তো চাকরি পাওয়ার যোগ্যতা হবে পড়াশুনো করলে, তা নইলে। কথা শেষ করতে দিল না বংশী, বললে, লাভ তোমার হবে বই কি, তিন তিনটে ছেলে তোমার, পাশ করে বেরোলে পণের দর উঠবে হৈ হৈ করে, কি বলো? সকলে হেসে উঠল তার কথা শুনে, কিন্তু বংশীর কথায় কেউ কান দিলে না। সকলের মনের মধ্যে তখন একটা নতুন নেশা ঢুকেছে, যে গ্রামটাকে কেউই মনে মনে পছন্দ করতো না, এমন গায়ে ভিটে বাড়ি জমি জমা বলে একটা আত্মধিক্কারে জ্বলত। সেই গ্রামটার গর্বেই যেন রাতারাতি উৎফুল্ল হয়ে উঠল। তাই যেদিন প্রভাকর এলো জমি দেখতে, সেদিন গায়ের সকলেই ভিড় করে এলো, বিশেষ করে বাউড়ি বাগদিদের ছেলেরা। স্কুলে পড়তে পাবে, শিক্ষিত হতে পাবে, এই আশায় ছোট ছোট ছেলেগুলোর চোখ মুখ উৎফুল্ল। প্রভাকর, গিরিজাপ্রসাদ, কোপেন মোড়লের পেছনে পেছনে সকলেই দল বেঁধে চলল, বাপের সঙ্গে সঙ্গে বিমলা, কমলাও। টিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে কপাটের আড়াল থেকে। তারও যাবার ইচ্ছে ওদের সঙ্গে, কিন্তু সাহসে কুলোল না। গিরিনো গায়ে জামাটা চড়িয়ে নিয়ে ওদের পিছনে পিছনে যাচ্ছিল। ফিরে দাঁড়িয়ে টিয়াকে বলল, মাকে বল ওদের দুজনের জন্য একটু জল খাবারের ব্যবস্থা করতে, ফেরার পথে নিয়ে আসবো ওদের। বলেই গিরিন চলে এলো, আর ফুর্তিতে আনন্দে মার কাছে ছুটে এলো টিয়া। নিজেই ময়দার টিনটা এনে থালার উপর ঢালতে শুরু করলে। প্রভাকরের জন্য এটুকু ব্যবস্থা করতে পেলে, দুটো লুচি নিজের হাতে ভেজে দিতে পারলে যেন জীবন সার্থক হয়ে যাবে তার। ময়দা মাখতে মাখতে কখন যে সে অন্যমনস্ক হয়ে পড়েছে, মুখে তৃপ্তির হাসি ফুটেছে টেরই পায়নি।
হঠাৎ তন্ময়তা ভাঙতেই দেখলে মা মুগ্ধ হয়ে তার মুখের দিকে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। তা দেখে ভীষণ লজ্জা পেয়ে গম্ভীর হয়ে গেল টিয়া। মুখ লুকোবার জন্য তাড়াতাড়ি উঠে গেল গ্লাস বাটি থালা ধুয়ে আনতে। তারপর পুকুরের এপার থেকে ওপারের দিকে তাকিয়ে দেখলে এত লোকের সামনেই প্রভাকরের সঙ্গে হেসে কথা বলছে বিমলা। সেদিকে তাকিয়ে টিয়ার মুখ থেকে হাসিটুকু আপনা থেকেই কখন উবে গেল। খবর শুনে অট্টামা লাঠি ঠুকঠুক করে এসে হাজির হলো। নুয়ে পড়া শীর্ণ শরীরটা লাঠির ডগায় ভর দিয়ে তাকালো একবার রায়দের বাড়ির বৈঠকখানার সামনে। ছানি পড়া চোখে এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজলে। তারপর টিয়াকে ঘাট থেকে বাসন ধুয়ে আনতে দেখে আন্দাজে আন্দাজে প্রশ্ন করলে, কে রে টিয়ে? টিয়া মৃদু হেসে বললে, হ্যাঁ গো অট্টামা, এখানে দাঁড়িয়ে কেন তুমি? অট্টামা টিয়ার মুখের দিকে তাকিয়ে বললে, হ্যাঁ রে, কৌশলী যে বললে নোকে নোকারণ্য রায়দের বাড়িতে স্কুল বানাতে এসে পেবাকর। টিয়া হেসে বললে, তাই বুঝি এলে ছুটে? স্কুলে ভর্তি হবে নাকি অট্টামা? অট্টামা গম্ভীর হয়ে বলে, কেনে, তাতে তোরা তো হিংসের কি হলো রে চুরি? বলে জোছনাতে ফটিক ফোটে, চোরের মায়ের বুক ফাটে, তোর হয়েছে তাই। টিয়া হেসে বললে, আমায় কেন দুশ্চ অট্টামা? আমার কপালে কি আর পড়াশুনো আছে? বলে গিরিজাপ্রসাদের দিকে আঙুল দেখালে, ওই দেখো নতুন গোড়ের ওপারে রয়েছে ওরা। অট্টামা এবার হেসে হাতটা বাড়িয়ে টিয়ার চিবুকে ঠেকালো, চুমু খাওয়ার শব্দ করে বললে, কেন এলো খেপি? স্কুল হচ্ছে তো তোদেরই, পড়বি নে কেনে? আমারই স্বাদ যাচ্ছে, বলে একবার হলো নুনে ফ্যানে, তারপর হলো ছেলের সনে, বুঝলি? ওই খাওয়াও যা, পড়ায় তা। ভর্তি হবলো ছুরি, ভর্তি হব। এ জন্মে না হয়ে মরে নতুন জন্ম নিয়ে আসবো। টিয়া হেসে উঠল অট্টামার কথা শুনে। তারপর ভেতর থেকে মার ডাক আসতেই ছুটে পালালো। আর অট্টামা ঠুকঠুক করে গোয়াল ঘরের পাশ দিয়ে নতুন গোড়ের পাড় দিয়ে এঁকে বেঁকে উঁচু নিচু রাস্তায় হোঁচট খেতে খেতে ওপারের ভিড় লক্ষ্য করে এগিয়ে গেল। পাড়ের জায়গাটুকু তখন মাপচোক করছে সবাই। অট্টামাকে আসতে দেখে বিমলা ছুটে এলো, হাসতে হাসতে বললে, অট্টামা, অট্টামা, আপনি এখানে কেন? দন্তহীন মাড়ি বের করে হাসলো অট্টামা, বললে, কই রে, ইট পুড়িয়েছিস? ভাটা করেছিস কোথায়? গোপেন মোড়ল কাছে এগিয়ে এলো, বললে, টাকা দাও কিছু, তবে তো ওসব হবে গো। অট্টামার চোখ ছলছল করে উঠল। টাকা কি আছে মানিক? সব যে খুইয়ে বসেছি। তখন ভাসুরপোদের কত আদর যত্ন, এখন সম্বছরে একবারটি খবর নিতে আসে না। এখন যে আর কানা করিও নাই, আসবে কেনে? বলে টাকা টাকা টাকা, গোবলা হলো গোবলা জ্যাঠা, আর মঙ্গলা হলো কাকা। তখন সব কত কাকি কাকি করতো, এখন সব ফাঁকি। বলে হাসলো অট্টামা। তারপর গিরিজাপ্রসাদ আর প্রভাকরকে আসতে দেখে বললে, হ্যাঁ রে পেশাদ, তোরা যে সব স্কুল বানাচ্ছিস, কে পড়বে শুনি? গায়ে আর মানুষ রইবে কেউ? সব তো একে একে চলে যাচ্ছে, কার জন্য করছো এসব? গিরিজাপ্রসাদ হাসলেন, বললেন, সে কি, কে চলে যাচ্ছে গা থেকে? কেনে, দামুপাল যাচ্ছে সবাইকে নিয়ে, হংস যাচ্ছে। সেই যে বলে না, টোল খুলব পণ্ডিতান, গা উজাড় মুসলমান, তাই হবে। কেউ থাকবে না গায়ে, শুধু স্কুলই হবে। কে থাকবে আর কে চলে যাবে তা নিয়ে অবশ্য গোপেন মোড়লের দুশ্চিন্তা নেই, কিন্তু হংস চাটুর যে চলে যাবে এটাই তার কাছে নতুন খবর। তাই প্রশ্ন করলে, হংস চলে যাবে কোথায়? অবনী যে ওর চাকরি করে দিয়েছে, কত বড় বড় নোকের সঙ্গে চেনা জানা তার, বলে কয়ে কাজ করে দিয়েছে। যেতে নিকেছে ওকে। অবনীর ঘরে থাকবে, খাবে, ছেলে পড়াবে, আর কাজ করবে আপিসে। বাবা টাকার নাম ভাগ্যধর, আপন হয় পরের পর। বিমলা হেসে উঠল অট্টামার কথা শুনে। অট্টামার মুখে ছড়া শুনলেই হাসি পায়। অট্টামা তাই বললে, হাসি দেখ মেয়ের, হাসিস না লো, হাসিস না। টাকা পরকে আপন করে, আপনকে পর করে, বুঝলি? কেলে শুটকি কানা খোড়া যে মেয়েদের দেখে সব সোনার টুকরো ছেলেরা নাক সিটকোয়, কাড়ি কাড়ি টাকা ঢাললে তখন তাদেরই বিয়ে করতে হুড়োহুড়ি পড়ে যায়, বুঝলে ভাই? এ জীবনে কত দেখলাম, আরও কত দেখব।
ও তোমার টাকা দেখতে গোল, থাকলেও গোল, না থাকলেও গোল। বলে ফোগলা মুখে হেসে উঠল অট্টামা। রীতিমধ্যে কাজ চুকে গিয়েছিল প্রভাকরের, তাই রায়বাড়ির দিকে ফিরতে শুরু করলো সে। পিছনে পেছনে সারা গায়ে ছেলে বুড়ো। অট্টামা এদিক ওদিক তাকিয়ে দেখলে গিরিন আছে কিনা কাছে পিঠে। দেখলে সে আগে আগে চলে যাচ্ছে, হয়তো প্রভাকরের জন্য জল খাবারের ব্যবস্থা করতে। অট্টামা ফিরে দাঁড়িয়ে হঠাৎ গিরিজাপ্রসাদকে বললে, পেশাদ, তোমার সঙ্গে একটা কথা ছিল বাবা। গিরিজাপ্রসাদ থেমে দাঁড়ালেন এক পাশে। সকলে একে একে পাশ কাটিয়ে চলে গেল। গিরিজাপ্রসাদ বুঝলেন কোনো একটা গোপন কথা বলতে চায় অট্টামা। সকলে একটু দূরে চলে যেতেই অট্টামা বললে, তোমার ওই মেয়ের বিয়ে কিছু করলে? গিরিজাপ্রসাদ চুপ করে রইলেন। কি জবাব দেবেন এ কথার? শ্রীনিবারণীর কাছেও তো এ কথা বহুবার শুনেছেন, তাই ভুলে থাকতে চান। মনে পড়লেই একটা দুশ্চিন্তা দেখা দেয় শুধু। অট্টামা খানিক চুপ করে থেকে বললে, একটা ব্যবস্থা করো কিছু। গিরিন তো ওর মেয়ের বিয়ের সম্বন্ধ করে ফেলেছে, শেষে লোক যে তোমাকেই ছিছি করবে। গিরিজাপ্রসাদ চমকে উঠলেন। টিয়ার টিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ, ওই প্রভাকরের বাপ যে আসবে মেয়ে দেখতে। প্রভাকরের সঙ্গে? আরও বিস্মিত হলেন গিরিজাপ্রসাদ। আর পর মুহূর্তে পেছন ফিরে তাকাতেই চোখাচোখি হয়ে গেল বিমলার সঙ্গে। চোখ ফেরালে বিমলা, এমন ভাব করলে মুখের যেন শুনতেই পায়নি সে। তার সারা মুখ যে মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে, গিরিজাপ্রসাদ তা লক্ষ্য করলেন না। হঠাৎ এমন একটা আঘাত পাবে বিমলা কল্পনাও করেনি। মুহূর্তের মধ্যে সারা শরীর জ্বলে উঠল তার, মন বিষিয়ে উঠল প্রভাকরের বিরুদ্ধে। এতক্ষণ যে ও প্রভাকরের কাছে কাছে ঘুরেছে, কথা বলেছে, হেসেছে, হাসিয়েছে, তার পিছনে একটাই আনন্দ ছিল, কাছে থাকার আনন্দ। এতগুলি লোকের মাঝেও ওরা যেন পরস্পর পরস্পরকে অনুভব করেছে। এতখানি দূরত্বের মধ্যেও মনে মনে ঘনিষ্ঠ বোধ করেছে। দিনে দিনে দুজনে দুজনের উপর যে আস্থা আর বিশ্বাস গড়ে তুলেছিল, মুহূর্তে তা যেন ধূলিসাৎ হয়ে গেল। বাড়ি ফেরার পথে রাজ্যের দুশ্চিন্তায় সে জড়ো হলো বিমলার মাথায়। একবার মনে হলো অট্টামার সব কথা মিথ্যা, সব ভুল। পর মুহূর্তে প্রভাকরের উপর রাগে জ্বলে উঠল। না, মিথ্যা নয়, সত্যি না হলে অট্টামা এ কথা বলবে কেন? কি আশ্চর্য! ভাবতেও বিস্ময় জাগে বিমলার। প্রভাকর সব জেনে শুনেও এমন একটা খেলা খেলছে তার সঙ্গে। কেন? কেন? চোখ জ্বালা করে উঠল বিমলার। ইচ্ছে হলো এখনই গিয়ে প্রভাকরকে চিৎকার করে দুটো কথা শুনিয়ে দেয়। কোনো রকমে বাড়ি ফিরে এসেই বিছানার উপর লুটিয়ে পড়ল বিমলা। কিন্তু এমনভাবে তার সঙ্গে প্রবঞ্চনা করল কেন প্রভাকর? ভেবে ভেবে কোনো কুল কিনারা পেল না। তবে কি এতদিন ধরে শুধুই সে অভিনয় করে এসছে বিমলার সঙ্গে? একটা দিনের কথা মনে পড়ল। একটা না একটা ছুতোই প্রায় বনপলাশিতে আসতে শুরু করেছে তখন প্রভাকর। আর তারই ফাঁকে গিরিজাপ্রসাদের সঙ্গে দেখা করে যায়। বিমলা লক্ষ্য করে, মুখ টিপে হাসে, বুঝতে পারে কিসের টানে এমন ঘন ঘন আসে প্রভাকর। আর তাই মনে মনে খুশি হলেও বেশ কিছুটা কৌতুক বোধ করে সে। আর তার কৌতুকের হাসিটা প্রভাকরও যেন বুঝতে পারে। মাঝে মাঝে তা একটু চটেও যেত সে। মনে হতো বিমলার হাসিটা যেন তাকে তাচ্ছিল্য দেখাতে চায়। সেদিনও এমনই গিরিজাপ্রসাদের সঙ্গে দেখা করতে এসেছিল প্রভাকর। স্কুলের দরখাস্তটা কধাপ এগিয়েছে, কি মন্তব্য করেছেন উপরওয়ালা সেটুকুই জানাতে এসেছিল। একসময় গিরিজাপ্রসাদ ভিতর বাড়িতে উঠে গেলেন, আর সেই সুযোগেই চা নিয়ে এসে দাঁড়ালো বিমলা। প্রভাকরের চোখে চোখ রেখে অন্তরঙ্গতার হাসি দুলিয়ে অপেক্ষা করলে। তারপর ধীরে ধীরে বললে, আপনি শেষে দেখছি বিপদে ফেলবেন আমাকে, বলে ঠোঁট টেপে হাসলে। কথাটা দুর্বোধ্য ঠেকল প্রভাকরের কাছে। সপ্রশ্ন দৃষ্টিতে সে প্রশ্ন করলে, কেন, কিসের বিপদ? খিলখিল করে হেসে উঠল বিমলা। এত ঘন ঘন আসছেন, কেউ যদি... প্রভাকর লজ্জিত বোধ করলে। তারপর বিমলার হাত থেকে চায়ের পেয়ালাটা নিয়ে ধীরে ধীরে চুমুক দিতে দিতে বললে, না এসে পারি না যে। আর কোনো কথা বলেনি বিমলা। দ্রুত পায়ে সেখান থেকে সরে এসেছিল। কিন্তু প্রভাকরের ওই ছোট্ট কথাটুকু যেন সারা শরীরে মনে অদ্ভুত একটা আনন্দের ফুলঝুরি জেলে দিয়েছিল। ছোট্ট এতটুকু একটা কথা,
অথচ গ্রীষ্মের দুপুরে গভীর আর ঠান্ডা একটা দিঘিতে ডুব দিয়ে ওঠার মতো বিচিত্র এক অনুভূতিতে সমস্ত শরীর যেন স্নিগ্ধ হয়ে উঠেছিল বিমলার। এত স্পষ্টভাবে, এত অকপটভাবে প্রভাকর বুঝি কোনোদিনও তার কাছে ধরা দেয়নি এর আগে। সারাটা দিন একটা ফুর্তির হিল্লোলে নেচে নেচে উঠেছিল তার মন। কি আশ্চর্য, সেদিনও কি এই কথাটার মধ্যে কোনো সত্য ছিল না, শুধুই অভিনয় করে গেছে প্রভাকর? অট্টামার কথাটা তখনও কানে বাজছে তার। বিছানায় লুটিয়ে পড়ে অনেকক্ষণ কিছুই ভাবতে পারল না বিমলা, শুধু একটা অসহ্য ব্যথা অনুভব করল বুকের মধ্যে। তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠল। কান পেতে শুনলে, না, কোনো কথা, কোনো শব্দ ভেসে আসছে না তো। ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো বিমলা। এসে দেখলে প্রভাকর আর তার সঙ্গী ভদ্রলোক কখন যেন চলে গেছে। শুধু উচ্ছিষ্ট থালা বাটি গ্লাস পড়ে আছে বারান্দায়। দেখলে দূরে শাড়িটায় সারা গা ঢাকা দেবার চেষ্টা করতে করতে জড়সড় হয়ে টিয়া থালা বাসনগুলো তুলে নিল এক হাতে, আর অন্য হাতে গোবর জল ছিটিয়ে দিল জায়গাটায়। তারপর হঠাৎ বিমলার সঙ্গে চোখাচোখি হতেই কেমন যেন অস্বস্তিতে মুখ ফিরিয়ে নিল টিয়া। বিমলার মনের মধ্যে কি ঝড় উঠেছে তার খবর রাখেন না গিরিজাপ্রসাদ। তার নিজের মনেই তখন একটা ঘূর্ণি উঠেছে। ছোট ভাই গিরিনের সঙ্গে এর আগে অনেক মন কষাকষি হয়েছে, অনেক বিরোধ ঘটেছে, মনোমালিন্য, কিন্তু এর চেয়ে বড় অপমান বুঝি কখনো কুড়োতে হয়নি গিরিজাপ্রসাদকে। হঠাৎ আজ গিরিজাপ্রসাদের মনে হলো তিনি সম্পূর্ণ হেরে গেছেন গিরিনের কাছে, হেরে গেছেন। বিমলার বিয়ে দেবেন না, তাকে কলেজে পড়াবেন, নিজের পায়ে দাঁড় করাবেন, কত কি জোর গলায় বলেছেন এর আগে। বলেছেন বিয়ে তো মেয়েদের একমাত্র লক্ষ্য নয়, চাকরি করে স্বাবলম্বী হবে বিমলা, এমন অনেক কথাই বলেছেন। নিজের মনকে হয়তো প্রবোধ দিয়েছেন সেই কথা বলে। কিন্তু টিয়ার বিয়ের সম্বন্ধ হয়েছে, তাও প্রভাকরের সঙ্গে। এই একটা ছোট্ট খবরে মুহূর্তের মধ্যে তার সমস্ত সম্মান সম্ভ্রম যেন মাটিতে মিশে গেল। সকলে চলে যাবার পর নিঃশব্দে নিজের ঘরটিতে এসে চুপ করে শুয়ে রইলেন। হাত পাখাটা তুলে নিয়ে বার কয়েক বাতাস করলেন রোমশ বুকের উপর। তারপর ধীরে ধীরে ডাকলেন, কুমি। কি বাবা? কমলা এসে কাছে দাঁড়ালো। গিরিজাপ্রসাদ বললেন, তোর মাকে একবার ডাক তো মা। একটু পরে নিভাননী এসে হাজির হলেন। গিরিজাপ্রসাদ উঠে বসলেন তক্তপোষের উপর, চোখ তুলে তাকালেন স্ত্রীর দিকে। কথাটা নিভাননীকে বলবেন কি বলবেন না ভাবলেন এক মুহূর্ত, শেষে বলেই ফেললেন, আর টিয়ার বিয়ে নাকি ঠিক করে ফেলেছে ওরা। নিভাননী চমকে উঠলেন, কে? ঠাকুরপো বললে? গিরিজাপ্রসাদ হাসলেন, না, ওরা হয়তো বিয়ের দিন বলবে। শুনলাম প্রভাকরের সঙ্গে বিয়ের চেষ্টা করছে, মেয়ে দেখতে আসবে ওর বাবা। তবেই বোঝো। দীর্ঘশ্বাস ফেললেন নিভাননী। এত আপন আপন করো, এ খবরটুকু আমাদের বলতে চায় না, যেন আমাদের বললে আমরা বিয়ে ভাঙিয়ে দেব। গিরিজাপ্রসাদ বিষণ্ণ হয়ে আসলেন, বললেন, তাই এত চা জল খাবারের আহারের আয়োজন, ধুম, তখন তো বুঝিনি। নিভাননী হঠাৎ যেন রেগে গেলেন, এখন আর বলে কি হবে? ছি ছি, হাতের সামনে এমন একটা পাত্র ছিল, একটু চেষ্টা করে দেখলেও তো পারতে। গিরিজাপ্রসাদ হাসলেন, বললেন, চেষ্টা করেই কিছু হতো না, 10,000 টাকা বের করতে পারতে তুমি। নিভাননী চুপ করে রইলেন। সত্যি তো, এত টাকা কোথায় পেতেন তিনি? সংসার চালানোই দায় যেখানে। গিরিজাপ্রসাদ সশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, পাড়া গায়ের লোকদের সঙ্গে কি আর পারবে? ধানের দর পাচ্ছে সেই যুদ্ধের সময় থেকে। নিভাননী গুম হয়ে রইলেন, কোনো কথা বললেন না। অনেকক্ষণ পরে বললেন, মুখ দেখাতে পারবো না লোকের সামনে। কি বলবে বলো তো সবাই? টিয়ার চেয়ে কত বড় বিমলি, ও পড়ে রইল। হঠাৎ দপ করে রাগে জ্বলে উঠলেন নিভাননী, নিজের মনে গজরে উঠলেন, ছোট লোক, ছোট লোক সব। গিরিজাপ্রসাদ চুপ করে রইলেন। একটু যেন আঘাত পেলেন নিভাননীর কথায়। ভাবলেন, গিরিনকে দোষ দিয়ে কী হবে? দোষ তো নিজেদেরই, তার নিজের। বললেন, বাবা কেন যে পড়াশুনো করিয়েছিলেন, অশিক্ষিত হয়ে গায়ে পড়ে থাকলাম চাষবাস নিয়ে, আজ এত দুশ্চিন্তা থাকতো না। কিন্তু দুশ্চিন্তা তো সেজন্যে নয়। গিরিজাপ্রসাদ আহত হয়েছেন অন্য কারণে। মনোমালিন্য শুরু হয়েছে এখানে আসার পর থেকে।
কলহ বিবাদ হয়েছে, পৃথক হয়ে গেছে দুটি পরিবার, তবু মনের কোথায় একটা যেন দুর্বলতা থেকেই গেছে। দুবাড়ির ভদ্রাসনের মাঝখানে যে পাঁচিলটা উঠেছে, দু ভাইয়ের মনের মাঝখানে সে পাঁচিল নেই বলেই এতদিন ভেবে এসছেন তিনি। গিরিজাপ্রসাদের মনে পড়ল একদিন দুপুরে হঠাৎ বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে পড়েছিলেন। বিমলা গিয়ে ডেকে এনেছিল অবিনাশ ডাক্তারকে, আর ডাক্তারকে আসতে দেখে গিরিনও ছুটে এসেছিল সেদিন। দুপুরের ট্রেনে বর্ধমান গিয়ে একটা ওষুধ কিনে এনেছিল। আবার যেদিন মোহনপুরের বউয়ের কোলের ছেলেটা ঘাট থেকে পড়ে গিয়ে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল, সেদিন নিভাননী, বিমলা, কমলা সবাই ছুটে গিয়েছিল রাগ, দেশ, অভিমান ভুলে। হোমিওপ্যাথি ওষুধের বাক্স খুলে ওষুধ খাইয়েছিলেন গিরিজাপ্রসাদ, মাথায় জলপটি দিয়ে বাতাস দিয়েছিলেন, আর নিভাননী তাকে কোলে নিয়ে ঘন্টার পর ঘন্টা তার মাথায় বাতাস করেছিলেন। দুটো দিনই তার মন খুশিতে ভরে উঠেছিল, দুটি পরিবারকে বিপদে আপদে একত্র হতে দেখে। আশা করেছিলেন পেছনের সব গ্লানি মুছে দিয়ে আবার এক হয়ে যাবে সবাই। হয়নি। পরের দিন থেকে একটু একটু করে পরস্পর পরস্পরের কাছ থেকে সরে গেছে। বর্ষায় যে মাটি এক হয়ে গিয়েছিল, মেঘ সরে যেতেই, গ্রীষ্মের প্রখর রোদ ফুটে উঠতেই সে মাটি ফেটে গেছে টুকরো টুকরো হয়ে। মনে হয়েছে আজ জোড়া লাগানো যাবে না। সত্যিই তাই। ধীরে ধীরে আবার কথাবার্তা বন্ধ হয়ে গেছে দুটি পরিবারের। তবু গিরিজাপ্রসাদ আশা করেছিলেন টিয়ার বিয়ে সম্বন্ধ করবার আগে তাকে একটু আভাস অন্তত দেবে গিরিন, দু একটা উপদেশ চাইবে। প্রভাকরের সঙ্গে টিয়ার বিয়ে হলে কি তিনি অখুশি হবেন? নিভাননী অখুশি হবেন? আজ পৃথক হয়ে গেছেন বলেই কি টিয়া তার কেউ নয়? বিমলা আর টিয়ার মধ্যে কতটুকু প্রভেদ করেন তিনি? করেন কি? কিন্তু সব ব্যাপারটা এত গোপনে গোপনে করার কি প্রয়োজন ছিল গিরিনের? প্রয়োজন হয়তো ছিল, তাই গিরিন বারবার সাবধান করে দিয়েছে মোহনপুরের বউকে, বলেছে টাকা কাড়ি আগে জোগাড় হোক, তারপর। টাকা কড়ি কী করে জোগাড় হবে সেই আসল দুশ্চিন্তা গিরিনের। মোহনপুরের বইয়েরও মাত্র দুমরায় ধান আছে, তাই বেচে আর কত টাকা হবে? জমি বেচবেন বিঘে কয়েক, বেচতে হবেই, কিন্তু সেখানেই আসল লজ্জা গিরিনের। কোনো রকমে যদি গিরিজাপ্রসাদের কানে যায়, বৌঠানের কানে যায়, লজ্জায় মাথা কাটা যাবে। বাউরিদের একটা ছেলে রেলে চাপরাশির কাজ করে, সে জমি খুঁজছে দু এক বিঘে, গিরিন শুনেছে। তবু তাকে খবর দিতে চায়নি, শুধু সম্মান সম্ভ্রম নষ্ট হবে বলে। গোপনে গোপনে ধীরেন সায়ের সঙ্গে কথাবার্তা বলেছে, বলেছে খবরটা যেন এখন প্রকাশ না পায়। পাবে বললেই চলবে যে, অভাবের জন্য বেচিনি, গভর্নমেন্ট নিয়ে নেবে তাই বেশি দাম পেয়ে নিচেই বেচে দিচ্ছি। মোহনপুরের বউকে সে কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলেছে গিরিন। বুকের ভেতর একটা ব্যথার মোচড় দিয়ে উঠেছে। ধীরেন সাঁই আসানসোলে কার বাড়িতে মাস্টার হয়েছিল, কলিয়ারিতে কোথায় কুলি খালাসির মুন্সি ছিল, সেও টাকা জমিয়ে জমি কিনছে, আর জমি বেচছে কিনা রায়বাড়ির ছেলে। মোহনপুরের বউ চাপা গলায় হতাশা ফুটিয়ে বলেছে, জমি থেকে আমাদের সংসার চলছে না, তবু তো কিনছে লোকে। হেসেছে গিরিন। লাভ তো ওদেরই হবে গো, দিব্যি চাকরি করে চলে যায়, জমির ধানটা উপরি লাভ। আমাদের মতো জমির ধানেই তো সারা বছর সংসার চালাতে হয় না। গিরিন যেন চোখের সামনে দেখতে পায় গ্রাম থেকে তারা ধীরে ধীরে উচ্ছেদ হয়ে যাচ্ছে, যাবেই। অট্টামা আজকাল কথায় কথায় বলে গায়ে লোক থাকবে না, শ্মশান হয়ে যাবে সব। শ্মশানই তো হয়ে গেছে, কে আছে গায়ে? কঘর আর থাকবে? বাউরি বাগদিদের দু এক ঘর হয়তো থাকবে শেষ অবধি, তারাও তো একে একে চলে যাচ্ছে শহরের দিকে, কলকারখানায় দোকানপাট করছে, দুর্গাপুরে ছুটছে। সেদিন রাত্রে এমনি ধারার কথাই হচ্ছিল মোহনপুরের বউয়ের সঙ্গে। হাত পাকা নাড়তে নাড়তে গিরিনের তক্তপোষে পা ঝুলিয়ে বসে পান চিবোতে চিবোতে গভীর তৃপ্তিতে ঘুমন্ত ছেলে মেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে মোহনপুরের বউ বললে, প্রভাকর ছেলেটি কিন্তু খুব ভালো। গিরিন সায় দিলে, বললে, মেয়ে যদি অপছন্দ না হয়, টিয়ার বিয়ে আমি ওখানেই দেব। মোহনপুরের বউ ধীরে ধীরে বললে, বর ঠাকুরকে বলবে না? না না, ঘাড় নাড়লে গিরিন, এখন না, বললেই তো ভাববে এতকাল অনেক জমিয়েছি, তাই এত পণ দিচ্ছি মেয়ের বিয়েতে। মোহনপুরের বউ ক্ষুণ্ণ মনে বললে, তা কেন, জমি বেচে দিচ্ছি বললেই তো হলো। হাসল গিরিন, পাগল হয়েছ?
ভাববে মিছে কথা বলছি, বেনামি করছি ওই বলে। আর যদি বিশ্বাস করেও, না না, সে ওদের কাছে আমার মাথা কাটা যাবে। এমনিতেই দেখছো না, বড়লোক বলে ছেলে মেয়েগুলোও আমাদের হেলাফেলা করে। জমি বেচতে হচ্ছে জানলে। মোহনপুরের বউ কি বলতে গিয়ে থেমে গেল। ঘুমোতে ঘুমোতে বারবার পাশ ফিরছে টিয়া, দেখতে পেল মেয়েটা জেগে আছে নাকি। তার দিকে তাকিয়ে কৌতুকে ঠোঁট টিপে হাসল মোহনপুরের বউ। টিয়া ঘুম থেকে উঠল অদ্ভুত একটা খুশি খুশি ভাব নিয়ে। হাঁটা চলা কাজকর্ম সব কিছুর মধ্যেই একটা ফুর্তির রঙিন শাড়ি যেন তার আষ্টে পৃষ্ঠে জড়ানো। তাই কেমন অনায়াস ভঙ্গিতে ঘুরে বেড়ালো টিয়া। শরীরে সব গ্রন্থিগুলো হঠাৎ বুঝি শিথিল আবেশে আচ্ছন্ন হয়ে গেছে। এতকাল তবু একটা আশঙ্কা ছিল, শেষ অবধি পণের টাকা জোগাড় হবে কি না। রাত্রে শুয়ে শুয়ে সব কথাবার্তা শুনেছে সে। শুনেছে বাবা বলেছে যেমন করে হোক টাকা জোগাড় হবেই। বলেছে প্রভাকরের বাপকে দেখে যা মনে হলো, টাকা পছন্দ হলেই তার মেয়ে পছন্দ। শুনে একটুও খারাপ লাগেনি টিয়ার। সব ছেলের বাপই তো তাই। সেই কোন ছেলেবেলা থেকে কত বিয়েই তো হলো এ গায়ে। কত বিয়েই দেখলে, কই টাকা নিতে তো কোনো ছেলের বাপই ছাড়েনি। তাই এর মধ্যে অস্বাভাবিক কিছুই লাগেনি টিয়ার। বাবা বলেছে যেমন করে হোক টাকা জোগাড় হবেই। এইটুকু শুনেই ফুর্তিতে মন নেচে উঠেছিল তার। অনেক রাত পর্যন্ত ঘুমোতে পারেনি। তারপর তৃপ্তিতে আনন্দে নানা রঙিন মুহূর্তের কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙল তখন রোদ পড়েছে রান্নাঘরের দাওয়ায়। বেলা হয়েছে। চোখে মুখে জল দিয়ে এসে বিছানাপত্র তুলে গুছিয়ে রাখল টিয়া। কাপড় ছাড়লে, তারপর বাইরে এসে দেখলে খণ্ডকোটাল দুধ দুয়ে অ্যালুমিনিয়ামের হাঁড়িটা হাতে করে দাঁড়িয়ে আছে। টিয়াকে দেখে হাঁড়িটা মাটিতে নামিয়ে রাখল সে। টিয়া সেটা তুলে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। দেখলে মা ইতিমধ্যে চাল চড়িয়ে দিয়েছে। টুকিটাকি কাজ সেরে এসে মার কাছে বসল টিয়া। বলল, তুমি যাও, বিশুকে খাইয়ে দেবে, আমি চাল কটা ধুয়ে চাপিয়ে দিচ্ছি। মোহনপুরের বউ নড়ল না। বললে, তুই বরং একবার পাল বউয়ের কাছে যা। কেন? ওদের এখানে খেতে বলে আয় রাত্রিরে। আবার কবে দেখা হবে তাই বা কে জানে। মোহনপুরের বউ দীর্ঘশ্বাস ফেললে। আর টিয়া চমকে উঠল। রেণুদি, রাঙা বৌদি সব চলে যাচ্ছে? কবে? মোহনপুরের বউ হাসলে। বললে, তুইও তো একদিন চলে যাবি এমনি করেই। টিয়া লজ্জা পেল, মুখ নিচু করলে। মোহনপুরের বউ তার লজ্জিত মুখের দিকে তাকিয়ে রইল মুগ্ধ চোখে। সংসারের নানা ঝামেলার মধ্যে মেয়েটার দিকে তাকিয়ে দেখতেও মনে পড়ে না, সুযোগ পায় না মোহনপুরের বউ। তাই হঠাৎ মেহের ভরাট মুখে যৌবন সন্ধির উদ্বেলতায় আকাশ নিত্য কমনীয় রূপটির দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল মোহনপুরের বউ। পুজোর সময় কেনা ৮ পৌরে লাল নীল চেক কাটা শাড়িটায় দুরন্ত মানিয়েছে রিয়াকে। ভাবলে পাশে প্রভাকরের মতো একটি ছিমছাম চেহারার ছেলেকে এনে দাঁড় করাতে পারলে আরও সুন্দর মানাবে। টিয়া মুখ তুলে তাকালে এবার। বললে, কবে যাবে ওরা, বলো না। কাল। কাল? হতাশ দেখালো টিয়াকে। দামোদা চলে যাবে, রেণুদি চলে যাবে জানতো টিয়া, তবু ভাবতে পারেনি এত শিগগির চলে যাবে তারা। মোহনপুরের বউ বললে, যা বলে আয়, ওরা সবাই রাত্রে খাবে এখানে। বলবি মা আসতো, বাড়িতে অনেক কাজ তাই। টিয়া ঘাড় কাত করে সায় দিল। তারপর ধীরে ধীরে চলে গেল। আর তার চলা ছন্দের দিকে তৃপ্তির চোখে তাকিয়ে রইল মোহনপুরের বউ। বন্ধুরা, গল্প পাঠ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।